বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পপুরীর ভাণ্ডার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 25টি সেরা ভূতের গল্প থেকে ইদারায় গণ্ডগোল। গাঁয়ে একটা মাত্র ভালো জলের ইদারা। জল যেমন পরিষ্কার তেমনি সুন্দর মিষ্টি স্বাদ, আর সে জল খেলে লোহা পর্যন্ত হজম হয়ে যায়। লোহা হজম হওয়ার কথাটা কিন্তু গল্প নয়। রামু বাজিকর সেবার গোবিন্দপুরের হাটে বাজি দেখাচ্ছিল। সে জলজ্যান্ত পেরেক খেয়ে ফেলত, আবার উগরে ফেলত। আসলে কি আর খেত? ছোট ছোট পেরেক মুখে নিয়ে গেলার ভান করে জিভের তলায় কি গালে হাপিস করে রেখে দিত। তা রামুর আর সেদিন নেই, বয়স হয়েছে। দাঁত কিছু পড়েছে, কিছু নড়েছে। কয়েকটা দাঁত শহর থেকে বাঁধিয়ে এনেছে। তো সেই পড়া নড়া আর বাঁধানো দাঁতে তার মুখের ভিতর এখন বিস্তর ঠোকাঠুকি গণ্ডগোল। কোনো দাঁতের সঙ্গে কোনো দাঁতের বনে না। খাওয়ার সময়ে মাংসের হাড় মনে করে নিজের বাঁধানো দাঁতও চিবিয়ে ফেলেছিল রামু। সে অন্য ঘটনা, থাকবে। কিন্তু এই রকম গণ্ডগোলের মুখ নিয়ে পেরেক খেতে গিয়ে ভারী মুশকিলে পড়ে গেল সেবার। পেরেক মুখে নিয়ে অভ্যেস মতো এক গ্লাস জল খেয়ে সে বক্তৃতা করছে। পেরেক তো পেরেক, ইচ্ছে করলে হাওড়া ব্রিজও খেয়ে নিতে পারি। সেবার গিয়েছিলাম খাবো বলে, সরকার টের পেয়ে আমাকে ধরে জেলে পোড়ার উপক্রম, তাই পালিয়ে বাঁচি। বক্তৃতা করার পর সে আবার যথা নিয়মে ওয়াক তুলে ওগরাতে গিয়ে দেখে পেরেক মুখে নেই একটাও। বেবাক জিভের তলা আর গালের ফাঁক থেকে সাফ হয়ে জলের সঙ্গে পেটে সে দিয়েছে। টের পেয়েই রামু ভয় খেয়ে চোখ কপালে তুলে যায় আর কি। পেটের মধ্যে 8-10টা পেরেক, সোজা কথা তো নয়। আধ ঘন্টার মধ্যে পেটে ব্যথা, মুখে গ্যাঁজলা। ডাক্তার কবিরাজ এসে দেখে বলল, অন্ত্রে ফুটো, পাকস্থলিতে ছেঁদা, খাদ্যনালী লিক, ফুসফুস ফুটো হয়ে বেলুনের মতো হাওয়া বেরিয়ে যাচ্ছে, আশা নেই। সেই সময়ে একজন লোক বুদ্ধি করে বলল, পুরনো ইদারার জল খাওয়াও। ঘটিভর সেই জল খেয়ে রামু আধ ঘন্টাখানেকের মধ্যে গা ঝাড়া দিয়ে উঠল। শেষ পর্যন্ত দেখা গেল সত্যিই লোহা হজম হয়ে গেছে। ইদারার জলের খ্যাতি এমনিতেই ছিল, এই ঘটনার পর আরও বাড়ল। বলতে কি, গোবিন্দপুরের লোকের এই দাঁড়ার জল খেয়ে কোনো ব্যায়ামই হয় না। কিন্তু ইদানিং একটা বড় মুশকিল দেখা দিয়েছে। ইদারায় বালতি বা ঘটি নামালে দড়ি ছিঁড়ে যায়। দড়ি সবসময় যে ছেঁড়ে তাও নয়। অনেক সময় দেখা যায় বালতির হাতল থেকে দড়ির গিঁট কে যেন সযত্নে খুলে নিয়েছে। কিছুতেই জল তোলা যায় না। যতবার দড়ি বাঁধা বালতি নামানো হয় ততবারই এক ব্যাপার। গায়ের লোকেরা বুড়ো পুরুত মশাইয়ের কাছে গিয়ে পড়ল। ও ঠাকুর মশাই, বিহিত করুন। ঠাকুরমশাই মাথায় হাত দিয়ে বসেছিলেন। দুঃখের সঙ্গে বললেন, ভায়ারা, দড়ি তো দড়ি, আমি লোহার শেকলে বেঁধে বালতি নামালাম, তো সেটাও ছিঁড়ে গেল। তার উপরে দেখি জলের মধ্যে সব হুলুস্থুল কাণ্ড হয়েছে। দেখেছো কখনো ইদারার জলে সমুদ্রের মতো ঢেউ ওঠে? কাল সন্ধেবেলায় দেখলাম নিজের চক্ষে। বলি, ও ইদারার জল আর কারো খেয়ে কাজ নেই। 5টা গ্রাম নিয়ে হরিহর রায়ের জমিদারি। রায়মশাই বড় ভালো মানুষ, ধর্মভীরু, নিরীহ লোকের দুঃখ বোঝেন। গোবিন্দপুর গাঁয়ের লোকেরা তার দরবারে গিয়ে হাজির। রায়মশাই কাছারি ঘরে বসে আছেন, ফর্সা নাদুস নুদুস চেহারা। নায়েবমশাই সামনে গিয়ে মাথা চুলকে বললেন, আগে গোবিন্দপুরের লোকেরা সব এসেছে দরবার করতে। রায়মশাই মানুষটা নিরীহ হলেও হাঁক ডাক বাঘের মতো। রেগে গেলে তার ধারে কাছে কেউ আসতে পারে না। গোবিন্দপুর গাঁয়ের লোকেদের ওপর তিনি মোটেই খুশি ছিলেন না।
তার সেজ ছেলের বিয়ের সময়ে অন্যান্য গাঁয়ের প্রজারা যখন চাঁদা তুলে মোহর বা গয়না উপহার দিয়েছিল, তখনই গোবিন্দপুরের নচ্ছার লোকেরা একটা দুধেল গাই দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে একগাল হেসে নতুন বউয়ের হাতে সেই গরু বাঁধা দড়ি একটা প্রান্ত তুলে দিয়েছিল। সেই থেকে রায়মশাইয়ের রাগ। গরুটা যে খারাপ তা নয়, রায়মশাইয়ের গোয়ালে এখন সেইটাই সবচেয়ে ভালো গরু। দুবেলায় 7 সের দুধ দেয় রোজ। বটের আঠার মতো ঘন আর মিষ্টি সেই দুধেরও তুলনা হয় না। কিন্তু বিয়ের আসরে গরু এনে হাজির করায় চারিদিকে সে কি ছিছিক্কার। আজও সেই কথা ভাবলে রায়মশাই লজ্জায় অধোবদন হন, আবার রাগেও রক্তবর্ণ হয়ে যান। সেই গোবিন্দপুরের লোকেরা দরবার করতে এসেছে শুনে রায়মশাই রাগে হুঙ্কার ছেড়ে বলে ওঠেন, কি চায় ওরা? সেই হুঙ্কারে নায়েব মশাই 3 হাত পিছিয়ে গেলেন। প্রজারা আঁতকে উঠে ঘামতে লাগলো। স্বয়ং রায়মশাইয়ের নিজের কোমরের কষি পর্যন্ত আলগা হয়ে গেল। গোবিন্দপুরের মাতব্বর লোক হলেন পুরুত চক্রবর্তী মশাই। তাঁর গালে সব সময়ে আস্ত একটা হত্যকি থাকে, আজও ছিল। কিন্তু জমিদার মশাইয়ের হুঙ্কার শুনে একটু ভিড়মি খেয়ে ঢোক গিলে সামলে ওঠার পর হঠাৎ টের পেলেন মুখে হত্যকিটা নেই। বুঝতে পারলেন চমকানোর সময়ে সেটা গলায় চলে গিয়েছিল, ঢোক গেলবার সময়ে গিলে ফেলেছেন। আস্ত হত্যকিটা পেটে হজম হবে কিনা কে জানে। একটা সময় ছিল পেটে জাহাজ ঢুকে গেলেও চিন্তা ছিল না। গায়ে ফিরে পুরনো ইদারার 1 ঘটি জল ঢকঢক করে গিলে ফেললেই জাহাজ ঝাঁঝরা। বামুন ভোজনের নেমন্তন্নে গিয়ে সেবার সোনার গায়ে 2 বালতি মাছের মুড়ো দিয়ে রাধা ভাজা সোনামুগের ডাল খেয়েছিলেন। আরেকবার সদী পিসির শ্রাদ্ধে ফলারের নেমন্তন্নে 2টো আস্ত প্রমাণ সাইজের কাঁঠাল, এক অন্নপ্রাশনে 1.5 খানা পাঁঠার মাংস, জমিদার মশাইয়ের সেজ ছেলের বিয়েতে 80 টুকরো পোনা মাছ, 2 হাঁড়ি দই আর 2 সের রসগোল্লা। গোবিন্দপুরের লোকেরা এমনিতেই খাইয়ে, তারা যেখানে যায় সেখানকার সব কিছু খেয়ে প্রায় দুর্ভিক্ষ বাঁধিয়ে দিয়ে আসে। সেই গোবিন্দপুরের ভোজনপ্রিয় লোকদের মধ্যে চক্রবর্তী মশাই হলেন চ্যাম্পিয়ন। তবে এসব খাওয়া দাওয়ার পিছনে আছে পুরনো ইদারার স্বাস্থ্যকর জল। খেয়ে এসে জল খাও, পেট খিদে ডাকাডাকি করতে থাকবে। সেই ইদারা নিয়েই বখেরা। চক্রবর্তী মশাই হত্যকি গিলে ফেলে ভারী দুশ্চিন্তায় পড়ে গেলেন। হত্যকি এমনিতে বড় ভালো জিনিস, কিন্তু আস্ত হত্যকি পেটে গেলে হজম হবে কিনা সেইটাই প্রশ্ন। পুরনো ইদারার জল পাওয়া গেলে হত্যকি নিয়ে যে চিন্তা করার প্রশ্নই ছিল না। চক্রবর্তী মশাই করজোড়ে দাঁড়িয়ে বললেন, রাজামশাই, আমাদের গোবিন্দপুর গায়ের পুরনো ইদারার জল বড় বিখ্যাত। এতকাল সেই জল খেয়ে কোনো রোগবালাই আমরা গায়ে ঢুকতে দিইনি। কিন্তু বড়ই দুঃখের কথা, ইদারার জল আর আমরা তুলতে পারছি না। রায়মশাই একটু শ্লেষের হাসি হেসে বললেন, হবে না পাপের প্রায়শ্চিত্ত। আমার ছেলের বিয়েতে যে বড় গরু দিয়ে আমাকে অপমান করেছিলে। চক্রবর্তী মশাই জিভ কেটে বললেন, ছি ছি, আপনাকে অপমান রাজামশাই? সেরকম চিন্তা আমাদের মরণকালেও হবে না। তাছাড়া ব্রাহ্মণকে গোদান করলে পাপ হয় বলে কোনো শাস্ত্রে নেই। গোদান মহাপুণ্যকর্ম। রায়মশাইয়ের নতুন সভাপণ্ডিত কেশব ভট্টাচার্যও মাথা নেড়ে বললেন, কূট প্রশ্ন, কিন্তু কথাটা আপাতগ্রাহ্য। রায়মশাই একটু নরম হয়ে বললেন, ইদারার কথা আমিও শুনেছি। সেবার আমার অগ্নিমানদের সময় গোবিন্দপুর থেকে পুরনো ইদারার জল আনিয়ে আমাকে খাওয়ানো হয়, খুব উপকার পেয়েছিলাম। তা সেই ইদারা কি শুকিয়ে গেছে নাকি? চক্রবর্তী মশাই ট্যাঙ্ক থেকে আরেকটা হত্যকি বের করে লুকিয়ে মুখে ফেলে বললেন, আজ্ঞে না, তাতে এখনো কাকচক্ষু জল টলটল করছে। কিন্তু সে জল হাতের কাছে থেকেও আমাদের নাগালের বাইরে। দড়ি বেঁধে ঘটি বালতি যাই নামানো যায়, তার ওঠানো যায় না। দড়ি কে যেন কেটে নেয়, ছিঁড়ে দেয়। লোহার শিকলও কেটে দিয়েছে।
রক্তচক্ষে রায়মশাই হুঙ্কার দিলেন। কার এত সাহস? এবার হুঙ্কার শুনে গোবিন্দপুরের লোকেরা খুশি হলো, নড়ে চড়ে বসল। মাথার উপর জমিদার বাহাদুর থাকতে ইঁদারার জল বেহাত হবে, এ কেমন কথা? ঠাকুরমশাই বললেন, আজ্ঞে মানুষের কাজ নয়, এত বুকের পাটা কারও নেই। গোবিন্দপুরের লেঠেলদের কে না চেনে। গোদের ওপর বিষ ফোঁড়ার মতো মাথার ওপর আপনিও রয়েছেন। লেঠেলদের এলেমে না কুলোলে আপনি শাসন করবেন, কিন্তু এ কাজ যারা করছেন তারা মানুষ নন, অশরীরী। গোদের ওপর বিষ ফোঁড়ার উপমা শুনে একটু রেগে উঠতে যাচ্ছিলেন, কিন্তু অশরীরীর কথা শুনেই মুহূর্তের মধ্যে কানে হাত চাপা দিয়ে ডুকরে উঠলেন রায়মশাই। ওরে বলিস না, বলিস না। সবাই তাজ্জব। নায়েব মশাই রোষ কষায়িত লোচনে গোবিন্দপুরের প্রজাদের দিকে চেয়ে বললেন, মুখ সামলে কথা বলো। চক্রবর্তী মশাই ভয়ের চোটে দ্বিতীয় হত্যকিটাও গিলে ফেলতে ফেলতে অতি কষ্টে সামাল দিলেন। রায়মশাইয়ের বড় ভূতের ভয়, পারতপক্ষে তিনি ও নাম মুখেও আনেন না, শোনেনও না, কিন্তু কৌতূহলেরও তো শেষ নেই। খানিকক্ষণ কান হাতে চেপে রেখে খুব আস্তে একটুখানি চাপা খুলে বললেন, কি যেন বলছিলি? চক্রবর্তী মশাই উৎসাহ পেয়ে বললেন, আজ্ঞে সে এক অশরীরী কাণ্ড। ভূ বলিস না, খবরদার বলছি, বলবি না। রায়বাবু আবার কানে হাত চাপা দেন। চক্রবর্তী মশাই বোকার মতো চারিদিকে চান, সবাই ওর মুখে চাওয়াচাওয়ি করে। নায়েব মশাই চোপ বলে একটা প্রকাণ্ড ধমক মারেন। একটু বাদে রায়বাবু আবার কান থেকে হাতটা একটু সরিয়ে বলেন, ইদারার জলে কি যেন? চক্রবর্তী মশাই এবার একটু ভয়ে ভয়েই বলেন, আজ্ঞে সে এক সাংঘাতিক ভুতুরে ব্যাপার। চুপ করো, চুপ করো, রাম 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 বলে আবার রায়বাবুর কানে হাত। খানিক পরে তিনি বড় বড় চোখ করে চেয়ে বলেন, রেখে ঢেকে বলো। আজ্ঞে বালতি ঘটির সব দড়ি তেনারা কেটে নেন, শেকল পর্যন্ত ছেড়েন। তাছাড়া ইদারার মধ্যে হাওয়া বয় না, বাতাস দেয় না, তবু তাল গাছের মতো ঢেউ দেয়, জল হিলিবিলি করে ফাঁপে। বাবা রে বলে রায়বাবু চোখ বুজে ফেলেন। ক্রমে ক্রমে অবশ্য সবটাই রায়বাবু শুনলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দিনটাই মাটি করলি তোরা। নায়েব মশাই, আজ রাতে আমার শোবার ঘরে 4 জন দারোয়ান মোতায়েন রাখবেন। যে আজ্ঞে। গোবিন্দপুরের প্রজারা হাত জোর করে বলল, হুজুর, আপনার ব্যবস্থা তো দারোয়ান দিয়ে করালেন, এবার আমাদের দ্বারার একটা বিলি ব্যবস্থা করুন। দ্বারা বুঝিয়ে ফেলগে, ও দ্বারা আর রাখা ঠিক নয়। দরকার হলে আমি দ্বারা বোঝানোর জন্য গাড়ি করে ভালো মাটি পাঠিয়ে দেব ক্ষণ। তখন শুধু গোবিন্দপুরের প্রজারাই নয়, কাছারি ঘরের সব প্রজাই হাঁ হাঁ করে উঠে বলে, তা হয় না হুজুর, সেই ইদারার জল আমাদের কাছে ধন্বন্তরী। তাছাড়া জল তো নষ্টও হয়নি, পোকাও লাগেনি, কয়েকটা ভূত। রায়বাবু হুঙ্কার দিলেন, চুপ! ও নাম মুখে আনবি তো মাটিতে পুঁতে ফেলবো। সবাই চুপ মেরে যায়। রায়বাবু বেজার মুখে কিছুক্ষণ ভেবে ভট্টাচার্য মশাইয়ের দিকে চেয়ে বললেন, এ তো লেঠেলদের কর্ম নয়, একবার যাবেন নাকি সেখানে? রায়মশাইয়ের আগের সভাপণ্ডিত মুকুন্দ শর্মা 100 বছর পার করে এখনও বেঁচে আছেন, তবে একটু অথর্ব হয়ে পড়েছেন। ভারী ভুলো মন আর দিনরাত খাই খাই, তাকে দিয়ে কাজ হয় না। তাই নতুন সভাপণ্ডিত রাখা হয়েছে কেশব ভট্টাচার্যকে। কেশব এই অঞ্চলের লোক নন, কাশী থেকে রায়মশাই তাকে আনিয়েছিলেন। তার ক্ষমতা বা পাণ্ডিত্য কতদূর তার পরীক্ষা এখনো হয়নি, তবে লোকটিকে দেখলে শ্রদ্ধা হয়। চেহারাখানা বিশাল তো বটেই, গায়ের বর্ণ উজ্জ্বলতা সেও বেশি কথা কিছু নয়। তবে মুখের দিকে চাইলে বোঝা যায় চেহারার চেয়েও বেশি কিছু এর আছে, সেটা হলো চরিত্র। জমিদারের কথা শুনে কেশব একটু হাসলেন। পরদিন সকালেই গাড়ি চেপে কেশব রওনা হয়ে গেলেন গোবিন্দপুর। পিছনে পায়ে হেঁটে গোবিন্দপুরের 2 লোক।
দুপুর পেরিয়ে গায়ে ঢুকে কেশব মোড়লের বাড়িতে একটু বিশ্রাম করে ইঁদারার দিকে রওনা হলেন। সঙ্গে গোবিন্দপুর আর আশেপাশের গায়ের হাজার হাজার লোক। ভারী সুন্দর একটা জায়গায় ইঁদারাটি খোঁড়া হয়েছিল। চারদিকে কলকে ফুল আর ঝুমকো জবার কুঞ্জবন। একটা বিশাল পিপুল গাছ ছায়া দিচ্ছে। ইঁদারার চারধারে বড় বড় ঘাসের বন। পাখি ডাকছে, প্রজাপতি উড়ছে। কেশব আস্তে আস্তে ইঁদারার ধারে এসে দাঁড়ালেন। মুখখানা গম্ভীর। সামান্য ঝুঁকে জলের দিকে চাইলেন। সত্যিই কাকচক্ষু জল, টলটল করছে। কেশব আস্তে করে বললেন, কে আছিস? উঠে আয়, নইলে থুতু ফেলবো। এই কথায় কি হলো কে জানে। ইঁদারার মধ্যে হঠাৎ হুলুস্থুলু পড়ে গেল। প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ দিয়ে জল একেবারে ইঁদারার কানা পর্যন্ত উঠে আসতে লাগলো। সেই সঙ্গে বোঁ বোঁ বাতাসের শব্দ। লোকজন এই কাণ্ড দেখে দে দৌড় পালাচ্ছে। শুধু চক্রবর্তী মশাই ভয়ে কাঁপতে কাঁপতেও একটু দূরে দাঁড়িয়ে আছেন। থুতু ফেলবেন না, থুতু ফেলবেন না। বলতে বলতে ইঁদারা থেকে শয়ে শয়ে ভূত বেরোতে থাকে। চেহারা দেখে ভর খাবার কিছু নেই। রোগা লিকলিকে কালো কালো সব চেহারা। তাও রক্ত মাংসের নয়, ধোঁয়াটে জিনিস দিয়ে তৈরি। সব কটার গা ভিজে সপ সপ করছে। চুল বেয়ে জল পড়ছে। কেশব তাদের দিকে চেয়ে গম্ভীর হয়ে বললেন, ঢুকেছিলি কেন এখানে? আগে ভূতের সংখ্যা বড়ই কমে যাচ্ছে যে। এই ইঁদারার জল খেয়ে এ তল্লাটের লোকের রোগ বালাই নেই। 100-150 বছর হেসে খেলে বাঁচে, না মলে ভূত হয় কেমন করে? তাই ভাবলুম ইঁদারাটা দখল করে থাকি। বলে ভূতেরা মাথা চুলকোয়। কেশব বললেন, অতি কূট প্রশ্ন, কিন্তু কথাটা আপাতগ্রাহ্য। ভূতেরা আশকারা পেয়ে বলে, ওই যে চক্রবর্তী মশাই দাঁড়িয়ে রয়েছেন, ওরই বয়স 120 বছর। বিশ্বাস না হয় জিজ্ঞেস করুন ওকে। কেশব অবাক চোখে চক্রবর্তীর দিকে তাকিয়ে বলেন, বলে কি এরা মশাই? সত্যি না কি? এক হাতে ধরা পইতে, অন্য হাতের আঙুলে গায়ত্রী মন্ত্র জপ করে ধরে রেখে চক্রবর্তী আমতা আমতা করে বলেন, ঠিক স্মরণ নেই। কূট প্রশ্ন, কিন্তু আপাতগ্রাহ্য। কেশব বললেন। ঠিক এই সময়ে চক্রবর্তীর মাথায়ও ভারী কূট একটা কথা এলো। তিনি ফস করে বললেন, ভূতেরা কি মরে? কেশব চিন্তিতভাবে বললেন, সেটাও কূট প্রশ্ন। চক্রবর্তী সঙ্গে সঙ্গে বললেন, কিন্তু আপাতগ্রাহ্য। ভূত যদি নাই মরে, তবে সেটাও ভালো দেখায় না। স্বয়ং মাইকেল বলে গেছেন, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। ভূতেরা কাউমাউ করে বলে উঠল, তা সে আমরা কি করব? আমাদের হার্ট ফেল হয় না, ম্যালেরিয়া, ওলা ওঠা, সান্নিপাতিক, সন্ন্যাস রোগ হয় না, তাহলে মরব কিসে? দোষটা কি আমাদের? চক্রবর্তী সাহসে ভর করে বলেন, তাহলে দোষ তো আমাদেরও নয় বাবা সকল। কেশব বললেন, অতিই কূট প্রশ্ন। চক্রবর্তী বলে উঠলেন, কিন্তু আপাতগ্রাহ্য। পাচেক ছন্ন ছাড়া বিদ ঘুঁটে ভেজা ভূত চারিদিকে উঠে দাঁড়িয়ে উৎকণ্ঠার সঙ্গে কেশবের দিকে তাকিয়ে আছে। কি রায় দেন কেশব? একটা বুড়ো ভূত কেঁদে উঠে বলল, ঠাকুরমশাই, জলে ভেজানো ভাত যেমন পান্তা ভাত, তেমনি দিনরাত জলের মধ্যে থেকে থেকে আমরা পান্তা ভূত হয়ে গেছি। ভূতের সংখ্যা বাড়ানোর জন্য এত কষ্ট করলুম, সে কষ্ট বৃথা যেতে দেবেন না। এও অতি কূট প্রশ্ন, কেশব বললেন। চক্রবর্তী মশাই এবার আর আপাতগ্রাহ্য বললেন না। সাহসে ভর করে বললেন, তাহলে ভূতেরও মৃত্যুর নিদান থাকা চাই। না যদি হয় তবে আমিও ইদারার মধ্যে থুথু ফেলবো। আর তারই বা কি দরকার? এক্ষুনি আমি সব ভূত বাবা সকলের গায়েই থুতু ফেলছি। চক্রবর্তী মশাই বুঝে গেছেন থুতুকে ভূতদের ভারী ভয়। বলার সঙ্গে সঙ্গে ভূতেরা আঁতকে উঠে 10 হাত পিছিয়ে চেঁচাতে থাকে, থুতু ফেলবেন না, থুতু দেবেন না। কেশব চক্রবর্তী মশাইকে এক হাতে ঠেকিয়ে রেখে ভূতেদের দিকে ফিরে বললেন, চক্রবর্তী মশাই যে কূট প্রশ্ন তুলেছেন তা আপাতগ্রাহ্যও বটে, আবার তোমাদের কথাও ফেলনা নয়। কিন্তু যুক্তি প্রয়োগ করলে দেখা যায় যে ভূত কখনো মরে না,
সুতরাং ভূত খরচ হয় না, কেবল জমা হয়। অন্যদিকে মানুষ 200 বছর বাঁচলেও একদিন মরে, সুতরাং মানুষ খরচ হয়। তাই তোমাদের যুক্তি টেকে না। ভূতেরা কাউমাউ করে বলতে থাকে, আগে অনেক কষ্ট করেছি। কেশব দৃঢ়স্বরে বললেন, তা হয় না। ঘটি বাটি যা সব কুয়োর জলে ডুবেছে সমস্ত তুলে দাও, তারপর ইঁদারা ছাড়ো, নইলে চক্রবর্তী মশাই আর আমি দুজনে মিলে আর বলতে হলো না। ঝপাঝপ ভূতেরা ইদারায় লাফিয়ে নেমে ঠন ঠন ঘটি বালতি তুলতে লাগলো। মুহূর্তের মধ্যে ঘটি বালতির পাহাড় জমে গেল ইদারার চারপাশে। পুরনো ইদারায় এরপর আর ভূতের আস্তানা রইল না। ভেজা ভূতেরা গোবিন্দপুরের মাঠে রোদে পড়ে থেকে থেকে কদিন ধরে গায়ের জল শুকিয়ে নিল, শুকিয়ে আরও চিমড়ে মেরে গেল। এত রোগা হয়ে গেল তারা যে গায়ের ছেলেপুলেরাও আর তাদের দেখে ভয় পেত না।